6 লেনে উন্নীত না হওয়ায় মরণ ফাঁদ ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। খানাখন্দে ঘটছে দুর্ঘটনা। ডিসেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ শেষ করার আশা। আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট প্রস্তুত থাকলেও সচল একটি। কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় কারণ পুরো দমে চালু হলে পূরণ হবে চাহিদার 10 ভাগ। বরগুনায় বিটিসিএল এর 900-র বেশি গ্রাহকের কাছে টেলিফোন বিল বকেয়া অর্ধ কোটি টাকা। প্রকৃত তথ্য জানে না কর্তৃপক্ষই। জনবল সংকটে বেহাল অবস্থা। এবং ভাঙনের মুখে ভোলার মাছের জ্বর। 1 মাসে বিলীন 3টি আশ্রয়ণ প্রকল্প। গৃহহীন হাজারো পরিবার। ক্ষতিগ্রস্তদের খাস জমিতে পুনর্বাসনের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমরিনা। 6 লেনে উন্নীত না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। অপূর্ব অপুর রিপোর্ট। পদ্মা সেতু চালু হবার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি এখানকার রাস্তার প্রশস্ততা। যেটি বেড়েছে সেটি হচ্ছে এখন গোটা এই মহাসড়ক জুড়েই এমন খানাখন্দ তৈরি হয়েছে। প্রতিদিন ঘটছে অগণিত দুর্ঘটনা। আহত এবং নিহতের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে ঢাকা বরিশালের এই মহাসড়কে। হেলেদুলে চলছে যানবাহন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের অর্ধশত স্পট রয়েছে যেখানে এমন খানাখন্দ। গাড়ি চালকরা বলছেন সড়কটি তাদের জন্য এখন মরণ ফাঁদ। রাস্তা প্রচুর গ্যাপ, গাড়ি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতাছে। কি রাস্তা তো উল্টে পড়ে যায়, গাড়ি চালান না, গাড়ি কাটমিট দৈনিক নষ্ট। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, সরকার 6 লেন করার ঘোষণা দিলেও কবে বাস্তবায়ন হবে সেই প্রশ্ন বরিশালবাসীর। একে তো সরু, তার উপরে ভাঙাচোরা, তাই দ্রুত 6 লেন করার দাবি তাদের। এত গাড়ির চাপ, এই এক লাইনের রাস্তা দিয়ে আসলে কভারেজ দেওয়া সম্ভব না। এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এই গাড়িগুলো স্লো করিয়া যাইতে পারে না, ব্রেক ঠিক রাখা যায় না। আমাদের এখানে 6 লাইন এবং 4 লাইনটা না হলে মানুষের দুর্ভোগের শেষ নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের উজিরপুর পর্যন্ত মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত বাকিটা হবে আশা তাদের। 6 লেন রাস্তা করার নিরিখেই আমাদের ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে, যেখানে আমাদের বরিশাল সার্কেলে আমার আওতায় 4টি এলএকেসি, 2টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং 2টি এলএকেসির কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের ভিতরে আমি ইনশাল্লাহ এটা চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণে 1,867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে এই কাজটি শেষ হবার কথা থাকলেও হয়নি। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 33,000 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের রামতলার মোড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের বরিশাল সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান। সরাসরি যাচ্ছে সেখানে। পর এই ঢাকা বরিশাল মহাসড়কে এখন যান চলাচল বেড়েছে আগের থেকে 3 থেকে 4 গুণ, কিন্তু দীর্ঘদিন পর্যন্তই বরিশালবাসী দাবি করে আসছে এই পদ্মা সেতুর পরপর ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত এটি যেন 6 লেন করা হয়। সরকার বলেছেও এটি 6 লেন করা হবে, সেই ঘোষণাটিও দিয়েছে, কিন্তু কার্যত এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন কতটুকু এ বিষয়ে আমরা কথা বলতে চাই সড়ক ও জনপথ বিভাগের বরিশাল অঞ্চলের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ খান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দীর্ঘদিন পর্যন্তই তো মানুষের দাবি এই সড়কটি 6 লেন করার, কবে সেটি চালু হবে, কবে সেটি মানুষ দেখতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ভাঙ্গা কুয়াকাটা সড়কের 6 লেন সড়ক করার নিমিত্তে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। আমাদের 15টি এলএকেসের মাধ্যমে আমরা ভূমি অধিগ্রহণ যে করতেছি তার ভিতরে কিছু অংশ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং কিছু অংশ এখনো চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে এই
ছয়-লেন সড়ক করার নিমিত্তে একটি নকশা করা হয়েছে এবং সেই নকশার আলোকে আমাদের ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে এবং বর্তমানে আমাদের যে প্রকল্প পরিচালক আছেন ডক্টর ওলিয়ার স্যার, উনি কাজ করছেন। আশা করি শীঘ্রই আমরা এর একটা রেজাল্ট পাবো। ভালো, মানে আপনারা জমি অধিগ্রহণের কাজ চালাচ্ছেন এখন, কিন্তু প্রশ্ন আরো একটি হচ্ছে, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত খানাখন্দে ভরা, মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়ছে, সেটি আপনার নজরে এসেছে কিনা, আপনাদের কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সে বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের বরিশাল অংশে ভুরঘাটা থেকে আমাদের যে কুয়াকাটা অংশে, এখানে সড়কের বরিশাল থেকে ভুরঘাটা অংশের ম্যাক্সিমাম পার্ট আমরা কিন্তু সড়ক প্রশস্তকরণ করেছি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায়, এবং আমাদের কিছু অংশে এখনো প্রশস্তকরণের কাজ বাকি রয়েছে, যেটা আমাদের দরপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দরপত্র অনুমোদন হইলে আমরা সে অংশটুকু প্রশস্তকরণের কাজ সমাপ্ত করতে পারবো। আর আপনারা রিসেন্ট যে আমাদের অতিবর্ষণের কারণে আমাদের কয়েকটা বাজার অংশে, টর্কি বাজার, মাইলারা বাজার, গৌরনদী বাজার এবং জয়শ্রী, 4টা পয়েন্টে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাদের বেস্ট একটা ওয়েদারের জন্য ওয়েট করছি। আমরা ওয়েদার ঠিক পেলে আমরা 3 দিনের মধ্যে কাজটি সমাপ্ত করতে পারবো। আপনারাও দেখছেন কিনা যে দুর্ঘটনা ঘটছে, মানুষ হতাহত হচ্ছে, কিন্তু মানুষ তো ভোগান্তিতেই পড়ছে, কতদিন এগুলো আসলে সমাধান হবে? আপনি জানেন যে আমাদের এই সড়কে মিক্সড ভেহিকেল চলাচল করে। এখানে একাধারে অটো, নন মোটরাইজ এবং মোটরাইজ ভেহিকেল, লো স্পিড, হাই স্পিড, ডিফারেন্ট টাইপস অফ মিক্সড ভেহিকেলস চলাচলের কারণেই কিন্তু দুর্ঘটনাটা হয়। এটা আপনি বিশ্বের যেখানে যান না কেন, উন্নত দেশগুলোতে গেলে যা দেখবেন, সেখানে কিন্তু লেন সেপারেশন করা আছে এবং সেখানে ডিফারেন্ট স্পিডের গাড়িগুলো ডিফারেন্ট দিশে চলে। এবং আমাদের বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি 6-লেন সড়ক রয়েছে যেখানে নন মোটরাইজ এবং লো স্পিড ভেহিকেল গুলোর জন্য আলাদা লেন করা হয়েছে এবং মূল 4 লেনে নরমালি আমার মেন ভেহিকেল গুলো চলাচল করতেছে। আমাদের এটাও প্রকল্পের 6-লেন সড়ক হইলে তখন অ্যাক্সিডেন্ট শূন্যের মাত্রায় চলে আসবে। এখন মিক্সড ভেহিকেল চলার কারণে কিছু অ্যাক্সিডেন্ট হতে। শেষ প্রশ্ন, কবে দৃশ্যমান হতে পারে এই 6 লেন করার? আপনারা জানেন যে এটার কাজ পুরোদমে চলেছে এবং আমাদের প্রকল্প পরিচালক ডক্টর ওলিয়ার স্যার ইতিমধ্যে ওনারা আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্টস চেয়েছিলেন এবং আমরা প্রোভাইড করেছি। কারণ এটা একটা বড় প্রকল্প, সঙ্গত কারণে এটা এবং ডোনার এজেন্সির ব্যাপার জড়িত রয়েছে, তো আমরা আশা করি শীঘ্রই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশ কিছু তথ্য কিন্তু তিনি জানানোর চেষ্টা করেছেন। তারা যে সংস্কার কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন, তবে সুনির্দিষ্টভাবে কবে যে এটি 6 লেন হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। বর্তমানে সচল থাকা একমাত্র ইউনিট থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। কয়লা সংকটে চালু করা যাচ্ছে না 1320 মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট। এমন পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের দাবি, পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10 ভাগই পূরণ করবে এই কেন্দ্র। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রাষ্ট্রায়ত্ত RPCL ও চীনের নরিনকো ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। চলতি বছরের 19 জানুয়ারি প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর 9 এপ্রিল দ্বিতীয় ইউনিটও সংযুক্ত হয়। বর্তমানে একটি ইউনিট উৎপাদন চালু রেখেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি কমার্শিয়াল অপারেশন ডেট বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সম্পূর্ণ রকমের সব ধরনের টেস্টিং কমিশনিং শেষ করে 2টা ইউনিটে বিদ্যুৎ তৈরিতে পূর্ণমাত্রায় সক্ষম এবং বর্তমানে একটি ইউনিট থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতায় 1320 মেগাওয়াট হলেও দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় সীমিত মাত্রায় পরিচালিত হচ্ছে। 3 দফা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেও কার্যকর সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। সবশেষ সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাব ব্যয়বহুল হওয়ায় তাও বাতিল করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া আরও কিছু কয়লা আসছে জাহাজে। এতে আপাতত উৎপাদন সচল রাখা সম্ভব হবে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট
এবং এটি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। $2.54 বিলিয়ন নির্মিত দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রের মধ্যে $1.77 বিলিয়ন ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হবে, অথচ বাণিজ্যিক উৎপাদন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে। একই সঙ্গে ব্যয়বহুল তেল ভিত্তিক উৎপাদনের উপর নির্ভরতা এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 5,683 মেগাওয়াট। আর নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। পিরোজপুর শহরে অটোরিকশার দাপট, যানজটে নাকাল পৌরবাসী, চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা। বর্ষা মৌসুমে উজানের তীব্র স্রোতের আঘাতে ভয়াবহ ভাঙনের মুখে ভোলার মাছের চর। গত এক মাসে বিলীন 3টি আশ্রয়ণ প্রকল্প, মাটির কিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সহ 300 একর ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব সহস্রাধিক পরিবার। ভাঙন রোধে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। দীর্ঘদিনের সাজানো সংসার, ঘরবাড়ি, মালামাল সবকিছু নৌকায় তুলে অজানার উদ্দেশ্যে গমন। সর্বনাশা ভাঙনে নিঃস্ব নদী পারের বাসিন্দারা। বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের মুখে ভোলা সদর উপজেলার মাঝের চর। মেঘনা গিলে খাওয়ার আতঙ্কে ঘরবাড়িগুলোর ভাঙা অংশ অন্যত্র সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা পরিবারগুলোর। ভুক্তভোগীরা বলছেন, রামদেবপুর, চরটকবি ও মধুপুর সহ 5টি স্থানে ঘরবাড়ি হারিয়েছে 1100 পরিবার। ইতোমধ্যে বিলীন 300 একর ফসলি জমি, 3টি বাজার, 5টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মাটির কিল্লা সহ বহু স্থাপনা। টাকা জোগাড় তারপরে জায়গা জমি কিনবো, তারপরে ঘর করবো। নদী আরো কাছে পড়ছে, কিনলেও ভাঙ্গাচুরা দেখা নগদী ফুরে যাবো। 450 ফ্যামিলি এবার আমাদের উৎখাত করেছে নদী আর কি। ঘরবাড়ি করার মতো জায়গা না থাকায় জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে শত শত পরিবার। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এমন বিপর্যয়ের অভিযোগ তাদের। বালু নেওয়াতে এটা গভীরতাতে গেছে তো স্যার, বেশি গভীরতাতে বালু জায়গা। আমরা বয়স্ক হয়ে গেছি, স্বামীও হারা হয়ে গেছি, আমাকে খাইতে লইতে সর্বদিক দিয়ে আমাকে সমস্যা। তবে ভাঙন রোধে প্রকল্প গ্রহণের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর ঘরবাড়ি হারা পরিবারগুলোকে খাস জমিতে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। যদি কোথাও সুনির্দিষ্ট অভিযোগ আসে, জেলা প্রশাসনের সহায়তায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে সমস্ত খাস জমি আছে, এই সমস্ত লোকরা আমরা সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। তাদের যেখানে যেখানে জায়গা আছে আমরা তাদেরকে আপাতত থাকতে দিব। 90-এর দশকে নদী ভাঙনে নিঃস্ব প্রায় 10,000 মানুষ বসতি গড়েন মাঝের চরে। ধান, সবজি ও মাছ চাষের জন্য প্রসিদ্ধ চরটির অস্তিত্ব এখন বিলীনের পথে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এদিকে ভোলায় মেঘনার ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নের বাসিন্দারা। আন্দোলনকারীরা জানান, বর্ষার শুরু থেকে সদর ও দৌলতখান উপজেলার 3টি ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দেয়। এতে ঝুঁকিতে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করতে পারেনি। এজন্য স্থায়ী বাঁধ নির্মাণ সহ জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বরগুনায় সরকারি টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএল এর 900-র বেশি গ্রাহকের কাছে টেলিফোন বিল বকেয়া, যার প্রকৃত তথ্য জানে না খোদ কর্তৃপক্ষই। তাদের ধারণা, গ্রাহকের কাছে তাদের পাওনা অন্তত অর্ধ কোটি টাকা। জনবল সংকটে প্রতিষ্ঠানের বেহাল অবস্থা বলছেন কর্মকর্তারা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
বরগুনা শহরের কলেজ রোডের স্বপন কুমার রায়ের কাছে সরকারি টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএল এর 2 দশকেরও বেশি সময় ধরে টেলিফোন বিল পাওনা 2,09,000 টাকা। কিন্তু স্থানীয়রা তাকে কেউ চেনেন না। পরে অনেক খোঁজাখুঁজি করে জানা যায় তিনি এখন ভারতে বসবাস করছেন। অন্যদিকে বালিকা বিদ্যালয় সড়কের কামরুল ইসলাম কাঞ্চনের কাছে পাওনা প্রায় 33,000 টাকা, কিন্তু তার কোনো হদিস নেই। স্বপন কুমার রায় বলতে কেউ চিনি না। কামরুল ইসলাম কাঞ্চন নামে আমরা কাউকে চিনি না, আমরা তো ব্যবসা করি। স্থায়ী ঠিকানা কোথায় বিস্তারিত না থাকায় বকেয়া আদায় সম্ভব হইতেছে না। জেলায় 9 শতাধিক গ্রাহকের কাছে বছরের পর বছর ধরে এভাবেই বিটিসিএল এর টেলিফোন বিল বকেয়া। গ্রাহকদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ না করায় অনেকের পরিচয় শনাক্ত করতে পারছে না সরকারি এ প্রতিষ্ঠানটি। জেলা পাবলিক প্রসিকিউটর জানান, রাষ্ট্রের টাকা অনাদায়ী রাখার সুযোগ নেই। চিঠি পেলে পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরিশোধের ব্যবস্থা করব। ওই সময় যারা এই লাইনগুলো দিয়েছেন এই সকলকে মিলে যদি এগুলো আইনগতভাবে তাদের জবাবদিহিতে আনা হয় তাহলে আমার বিশ্বাস যে টাকাগুলো চলে আসবে। জেলায় গ্রাহকদের কাছে বকেয়া মোট বিলের পরিমাণ জানাতে পারছে না খোদ কর্তৃপক্ষ। কোনো বকেয়া থাকে দীর্ঘদিনের যেগুলোতে গ্রাহক ইউজ করে না, সেক্ষেত্রে সেগুলো আমরা সাময়িকভাবে স্থগিত করে দিই। 10 লাখ টাকা বকেয়া বিল আদায়ের জন্য 15 গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে বিটিসিএল কর্তৃপক্ষ। এছাড়া আরও 7,59,000 টাকা আদায়ের জন্য 20 গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে। ঝালকাঠিতে জমজমাট পেয়ারা বাজার, ফলন কম হলেও ভালো দামে খুশি চাষি। সরবরাহ হচ্ছে সারা দেশে, 8 কোটি টাকা বাণিজ্যের আশা। বরগুনায় আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এই রোগ। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,784 জনে পৌঁছেছে। এই হিসেবটি সরকারি হিসাব অনুযায়ী। স্বাস্থ্য বিভাগ বলছে বরগুনা সদর হাসপাতাল সহ অন্য যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে যারা টেস্ট করিয়ে পজিটিভ হয়েছেন তাদেরকে এই গণনার আওতায় আনা হয়েছে। এর বাইরে কিন্তু বরগুনার যেসব বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেইগুলোতেও যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন তাদেরকে কিন্তু এই হিসেবের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এই সংখ্যাটা কিন্তু অন্তত আরো 3 গুণ বেশি হবে। তো এর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী যে 5,783 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 5,701 জন সুস্থ হয়েছেন। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে এখন পর্যন্ত 7 জন মারা গিয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন অবস্থায় আরো মারা গিয়েছেন 36 জন। এ নিয়ে কিন্তু জেলায় মোট আক্রান্ত যেরকম বৃদ্ধি পেয়েছিল ঠিক তেমনি ভাবে মৃত্যুর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে জেনেছি গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে আরো 38 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মূলত জুলাই এবং মে মাসে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও আগস্টের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে থাকে। পরবর্তীতে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু আবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অল্প বৃদ্ধি পেয়েছে এবং বরগুনা এই মুহূর্তে 83 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 45 জন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। সরু সড়কে ঠিকমতো চলাচলই দেয়, তার উপর যত্রতত্র ব্যাটারি চালিত অটো রিক্সা পার্কিংয়ে পিরোজপুরে পথচারীদের দুর্ভোগ চরমে। দক্ষতার অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসনের পরিকল্পনার কথা জানালো পৌর কর্তৃপক্ষ। জিয়াউল হকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 150 বছরের পুরাতন পৌর শহর, একে তো সরু রাস্তা, তার উপরে যত্রতত্র পার্কিং করে রাখা অটোরিকশা, যানজট সহ জনদুর্ভোগ চরমে। পিরোজপুর শহরের পুরাতন কাপড়পট্টি, ক্লাব রোড ও সাধনা ব্রিজ থেকে বড় মসজিদ সড়কে এমন চিত্র নিত্যদিনের। অটো ও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য থামছেই না। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এ ব্যাপারে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সমাধান। যে গাড়ি ঘোড়া আছে তাও অতিরিক্ত, রাস্তাগুলো খুব চিকন, লোকজন চলাফেরা করতে পারে না, এরকম এত গাড়ি হয়ে গেছে। এরা নিয়ম কানুন জানে না, এদের কোনো লাইসেন্স নাই, ইচ্ছা মতো গাড়ি চালায়। পিরোজপুরে অন্তত পক্ষে 3টি অটো স্ট্যান্ড
করে দেওয়া হলে এই শহরের যানজট কমে আসবে। তবে চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন করার পরিকল্পনা রয়েছে জানালো পৌর কর্তৃপক্ষ। চালকদের একটা প্রশিক্ষণের আয়োজন করার চিন্তাভাবনা আছে এবং রাস্তাঘাটগুলো যদি একটু প্রশস্ত করা যায় তাহলে হয়তোবা এই যানজট এবং দুর্ঘটনা হয়তোবা অনেকটা লাঘব হবে। জেলার 7টি উপজেলার 20টি অভ্যন্তরীণ সড়ক ও 3টি আঞ্চলিক মহাসড়কে প্রায় 20,000 অটো এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। এসব যানবাহনের জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড। সময় সংবাদ, পিরোজপুর। সেতু নির্মাণের বছর পার হলেও সংযোগ সড়কের অভাবে যাতায়াত ভোগান্তিতে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের হাজারো মানুষ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, এ চিত্র পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের মোল্লাবাড়ি খাল সেতুর। পুরাতন সেতুটি ব্যবহার অনুপযোগী হওয়ায় 2022 সালের এপ্রিলে 2,04 লাখ টাকা ব্যয়ে শুরু হয় 24 মিটার নতুন সেতুর নির্মাণ কাজ। অক্টোবরে কাজ শেষের কথা থাকলেও আগস্ট মাসে তৎকালীন সরকারের পতন হলে সেতুর মূল স্ট্রাকচার নির্মাণের পর কাজ বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক নির্মাণ না হওয়াতে সেতুটির সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। 5 তারিখের পর থেকে ব্রিজের কোনো কাজ হইতে আসে না, কন্ট্রাক্টর আসে না, সংযোগ সড়ক নাই, আমরা চলতে ফিরতে পারি না। এই ব্রিজ দিয়ে আমার কি লাভ হইলে? আগেই তো ভালো আল্লাহ। সবাই দুর্ভোগে আছি এখন বর্তমান, আমাদের চলাফেরা করতে এবং এই জায়গায় তো অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। আমরা স্কুল কলেজে অনেক সময় বৃষ্টি হয়, গাড়ি দুলে পড়ে যায়, গাড়ি একটা আরেকটা বাড়ি খেয়ে পড়ে যায়, রাস্তা খুবই শর্ট। এই রাস্তার কাজ যাতে দ্রুত সম্পূর্ণ হয় জোর দাবি করতেছি। নতুন টেন্ডার দিয়ে বাকি কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। এটা লোকাল চেয়ারম্যান দ্বারা করে দেওয়ার কথা, এটা যদি না করে আমি কন্ট্রাক্টটা ক্যান্সেল করে কাজ আবার টেন্ডার করব। টেন্ডার করলে এই কাজ বাস্তবায়িত হলে জনগণ তার সুফল ভোগ করবে। 2022 সালে সেতুটির কাজ পান পটুয়াখালী পৌরসভার তৎকালীন মেয়র মহিউদ্দিন আহমদ। সেতুটির 70% কাজ শেষে 1,44 লাখ টাকা উত্তোলন করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ দুমকি ও জেলা সদরে যেতে এই পথ ব্যবহার করেন। সময় সংবাদ, পটুয়াখালী। এবার ফলন কম হলেও ভালো দামে খুশি ঝালকাঠির পেয়ারা চাষিরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ হচ্ছে সারা দেশে। এবছর 8 কোটি টাকার পেয়ারা বিক্রির আশা কৃষি বিভাগের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভরা মৌসুমে খালে আর কুলে চলছে ঝালকাঠির পেয়ারা বেচাকেনা। ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি জেলা সদরের ভীমরুলি, শতদলকাঠি, জগদীশপুর ও আতাসহ 15টি গ্রামের উদ্যোক্তারা। ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে বসা সবচেয়ে বড় বাজারে দূর দূরান্তের ফরিয়া ও আড়তদাররা এসে পেয়ারা কিনে সরবরাহ করেন সারা দেশে। চাষিরা বলছেন এবছর পেয়ারার ফলন কম হয়েছে, কিন্তু দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় খুশি তারা। শুরু থেকেই পাইকারিতে প্রতিমন পেয়ারা বেচাকেনা হচ্ছে 800 থেকে 1000 টাকায়। 3 মাসের মতন আমাদের এখানে পর্যটক কেন্দ্রটা থাকে এবং দেশ বিদেশ থেকে বহু লোক আসে। এরকম পেয়ারা কোথাও পাইবেন না, কোথাও না। এটা হচ্ছে সুস্বাদু পেয়ারা, এটা একটা বরিশালের একটা গর্ব, এটা একটা সুনাম বরিশালের। পেয়ারার ফলন কম হইলেও চাষিরা খুশি আছে, মোটামুটি বাজার ভালো, চাষিরা মোটামুটি লাভবান থাকবে এবারে। এবছর 8 কোটি টাকার পেয়ারা বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পেয়ারার বিভিন্ন প্রযুক্তির বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতে যারা পেয়ারার এই ভাসমান বাজারটা যারা আরও ভালো হয় সেই জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 462 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে 5,626 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 22 আগস্ট ভোলার দৌলত খানে সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে সময় টেলিভিশনের রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও চিত্র সাংবাদিক উৎপল দেবনাথের উপর হামলার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ক্যামেরাও। স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে 15 থেকে 20 জন এই ঘটনায় জড়িত অভিযোগ করে তাদের বিরুদ্ধে দৌলত খান থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ, আর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির।
ঝালকাঠি সদর উপজেলার সবগ্রাম ইউনিয়নের দিঘিরপাড় এলাকার একটি ডোবা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার হয় 22 আগস্ট। লাশটি মোটরসাইকেল গ্যারেজ শ্রমিক সোহেলের। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভোলা পৌর এলাকার চকবাজার, খালপাড়, নতুন বাজার ও কাঁচা বাজার সড়কের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে 21 আগস্ট অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি অনেকবার। 6 লেনে উন্নীত না হওয়ায় মরণ ফাঁদ ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। খানাখন্দে ঘটছে দুর্ঘটনা। ডিসেম্বরের মধ্যে জমি অধিগ্রহণ শেষ করার আশা। আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট প্রস্তুত থাকলেও সচল একটি। কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় কারণ পুরো দমে চালু হলে পূরণ হবে চাহিদার 10 ভাগ। এবং বরগুনায় বিটিসিএল এর 900-র বেশি গ্রাহকের কাছে টেলিফোন বিল বকেয়া অর্ধ কোটি টাকা। প্রকৃত তথ্য জানে না কর্তৃপক্ষই। জনবল সংকটে বেহাল অবস্থা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।